আজকের কোর্সগুলো হচ্ছে 12-5 বেসিক ডিজাইনে। বেসিক ডিজাইনে আজকে শেখাবো হচ্ছে মৌলিক ডিজাইন, জ্যামিতিক ফর্ম অনুশীলন, মৌলিক নকশা ন্যাচারাল ফর্ম অনুশীলন এবং পোশাকের বিভিন্ন ডিজাইনের প্রয়োগ অনুশীলন। এই জিনিসগুলো শেখানো হবে, তাই এই বিষয়ে কথা বলা হবে। তো প্রথমে ডিজাইন নিয়ে যদি বলতে চাই যে ডিজাইন কি জিনিস, প্রথম বিষয় আমি ডিজাইন করব, ডিজাইন কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তো ডিজাইন বলতে বুঝি যে একটা ক্রিয়েটিভ আইডিয়াকে ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু সৃষ্টি করা। এটাকে আমরা বেসিক্যালি ভাবে অনেকভাবে বলে থাকি যে প্রিটি করা বা বলবো যে আপিলিং করা, মানে আকর্ষণীয় করে গড়ে তোলাটা হচ্ছে আমরা মনে করি যে ডিজাইনের মেইন কাজ, কিন্তু আসলে মেইন ডিজাইনের কাজ হলো প্র্যাগম্যাটিক করে তোলা। ডিজাইনের মেইন পার্ট হচ্ছে প্র্যাগম্যাটিক করে তোলা, মোর দেন আপনার রিয়েলিটি। ঠিক আছে, ডিজাইনের প্র্যাগম্যাটিক হচ্ছে বাস্তববাদী করে তোলা। বাস্তববাদী হচ্ছে কোনো জিনিসকে একটা ডিজাইন ফর্ম আমি তৈরি করতেছি, ফর্ম দিচ্ছি, সেই ফর্মের মধ্যে অনেক ধরনের রূপ থাকতে পারে, সেটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, এটা একটা জ্যামিতিক ফর্ম হতে পারে, কিন্তু যে ফর্মগুলো আমি তৈরি করতেছি এর ভিতরে একটা কাহিনী রয়ে থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এটা হলো ডিজাইন। তো ডিজাইনের মধ্যে কিছু মৌলিক এলিমেন্ট আছে। একটা ডিজাইন তৈরি করতে যে মৌলিক এলিমেন্ট গুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে লাইন, শেপ, কালার আর টাইপোগ্রাফি। লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি। লাইনের মধ্যে বিভিন্ন লাইন আমি দেখাইছি, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। তারপর আরো আছে যে ডায়াগোনাল লাইন, তারপর জিগজ্যাগ লাইন, ঠিক আছে। এই ধরনের লাইনগুলো আমি বলছি, আমি লাইনের নামগুলো যদি আলাদাভাবে দেখাই দিই তাহলেও হবে। ডায়াগোনাল লাইন, এই যে লাইন, এগুলো হচ্ছে লাইন। ঠিক আছে, শেপের মধ্যে যদি আমি দেখি, শেপের মধ্যে মৌলিক কিছু শেপ হচ্ছে যেটা সবচেয়ে মূল, একটা বেসিক ডিজাইনের সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে শেপ। শেপ হচ্ছে বিভিন্ন ধরনের শেপ হয়, যেমন চতুর্ভুজ, ত্রিভুজ, স্কয়ার, তারপরে বানান লিখে দিই, নিচে লিখি ট্রায়াঙ্গেল, ওভাল বা সার্কেল, স্পাইরাল, হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ার, এই ধরনের শেপগুলো ব্যবহার হয় এই যে একটা বেসিক ডিজাইনের জন্য। যাই হোক, এরপর আমরা তো এই বিষয়ে আরো কথা বলবো, আমরা বেসিক থেকে শেষ করি। কালারের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে, কালার, বিভিন্ন কালার হচ্ছে, কালার সব উজ্জ্বল। বেসিক ডিজাইনের ক্ষেত্রে কালার যেগুলো হবে সব উজ্জ্বল কালারের হবে। এর মধ্যে যে কালারগুলো থাকবে, ধরেন কালারের দুটো ভাগ থাকা যায়। কালার কি মিন করে একটা এর মধ্যে, যেমন আমরা ব্যবহার করি হচ্ছে রেড, ইয়েলো, রেড, ইয়েলো, অরেঞ্জ।
ব্লু গ্রিন কালার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি। এই যে সামনে প্রথম যে কালারটা সেটা হলো ওয়ার্ম কালার, আর এগুলো হলো কুল কালার। এই ওয়ার্ম কালারগুলো আমাদের ডিফাইন করা যে এই যে যে ইয়াটা দেখাচ্ছি এখানে ব্যবহার করতেছে যে মানে ওয়ার্ম যে কালারগুলো ব্যবহার করতেছে কাম থেকে অ্যাঙ্গেলের দিকে এটা যে কালারগুলো যত অরেঞ্জ মানে রেডটা রেডের শান্ত অবস্থা শান্ত অরেঞ্জ দিকে যখন যাবে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে একটু অ্যাঙ্গেল কালার কালারটাকে অ্যাঙ্গেল দিতে তুমি কিছু অ্যাঙ্গেল বোঝানোর ক্ষেত্রে অরেঞ্জ কালারটা ব্যবহার করতেছো, ঠিক আছে? ইয়েলোটা একটু কম, রেডটাকে শান্ত করে। আবার ওইদিকে ব্লু গ্রিন পার্পলের ক্ষেত্রে এই ওয়ান কালারের ক্ষেত্রে দেখুন যে স্যাডনেস এর কথা বলছি, মানে কাম থেকে স্যাডনেস। এটা যদি আমি দেখাই দিই এটা হবে এরকম, কাম থেকে যাবে হচ্ছে অ্যাঙ্গার কালার ডিফাইন করে যেটা, আর এখানে যাবে হচ্ছে কাম থেকে স্যাডনেস। কালারগুলো এইভাবে ডিফাইন করে। টাইপের ভিতরে বিভিন্ন টাইপের থাকবে। টাইপের ভিতরে ক্যারেক্টার ফন্টের দিকে আমি কোন ফন্ট ব্যবহার করতেছি, ফন্টের আকার আকৃতি সাইজ এই জিনিসের উপর ব্যবহার দেখতে হবে। সাইজ কোন ফন্ট কিভাবে লিখতেছি সেটা, যাই হোক এই জিনিসগুলো নিয়ে আমি এখন যদি প্রথমেই একটা ড্রয়িং করে দেখাই বা একটা যদি শেপ তৈরি করি বা একটা যদি নকশা তৈরি করি মৌলিক নকশা, তাহলে আমার কাছে শেপ আছে কয়টা 1 2 3। আমি যে কোনো এই তিনটা দিয়ে যে কোনো একটা ডিজাইন করব। ধরেন আমার বেস আমি তৈরি করলাম, ভিতরে আমি আরেকটা দিই, ঠিক আছে? ভিতরে আমি একটা চতুর্ভুজ দিয়ে আমি ভিতরে আরেকটা ওভাল দিই, ওগুলোর ভিতরে আমি আরেকটা ওভাল দিই, আমি বর্ডার লাগাই। এইবার যদি আমি করতে পারি একটা বাইরে একটা এইখানে উল্টা দিক থেকে একটা বাড়িতে আমি আরেকটা বলতে মোটামুটি একটা বেসিক ডিজাইন হয়ে গেল। জাস্ট আমি তিনটে জিনিস করছি, একটা চতুর্ভুজ ইউজ করছি, ট্রায়াঙ্গেল বা স্কয়ার, একটা ট্রায়াঙ্গেল ইউজ করছি, আর একটা হচ্ছে ওভাল।
তিনটা জিনিস, তিনটা শেপকে ব্যবহার করে আমি একটা যে কোনো একটা ডিজাইন করি। আমি আরো সিম্পলি ডিজাইন করব জাস্ট তিনটা জিনিস দিয়ে। একটা চতুর্ভুজ, উপরে ত্রিভুজ, এই পাশে ত্রিভুজ, এই পাশে ত্রিভুজ, ভিতরে একটা উপর। এই ভিতরের অংশ থেকে একটা পুরোটাকে একটা বক্সের মধ্যে দিয়ে দিই। সিম্পল একটা ডিজাইন হয়ে গেল, আর বেশি কিছু লাগে না, এক্সট্রা কোনো কিছু লাগে না। অনেক শেপ আছে, আমি অত শেপ ব্যবহার করি না, জাস্ট তিনটে শেপ ব্যবহার করি, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এবং ওভাল। তিনটে শেপ ব্যবহার করে আমি আমার বেসিক ডিজাইন সেই ডিজাইন করি। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন বেসিক কোনো কিছু ডিজাইন করতে হবে আমাকে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে শেপের দিকে। এরপরে শেপ হচ্ছে এই তিনটা, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ওভাল। এই তিনটা শেপকে ব্যবহার করতে হবে। যে কোনো বেসিক ডিজাইন করতে গেলে আমার শেপের দিকে যেতে হবে, জ্যামিতিক ফর্মের দিকে। জ্যামিতিক ফর্ম হিসেবে আমরা জাস্ট এই তিনটাকে কিছু কিছু ক্ষেত্রে স্পাইরাল আমরা ব্যবহার করি। যেমন ভিতরে আমি চাইলে এটার ভিতরে আমি চাইলে স্পাইরাল ব্যবহার করি, এই যে জাস্ট বা এখানে আমি স্পাইরাল ব্যবহার করি। জাস্ট আমি স্প্যাডাল ভিতরে দিয়ে দিই, আর ভিতরে আমি এদিকে স্প্যাডাল ভিতরে দিই। আপনারা যখন খাতা পেন্সিলে করবেন তখন আপনাদের সময় দেখা যাবে। আর এখানে আমি বক্স দিয়ে দিই। জাস্ট আমি তিনটা জিনিস ব্যবহার করছি, তিনটা শেপ ব্যবহার করে আমার পুরো ডায়াগ্রামটাকে তৈরি করছি বা পুরো আমার ডিজাইনটাকে কমপ্লিট করছি। যাই হোক, এই গেল শেপ। এবার গেল কালার নিয়ে। আমি যদি কালার নিয়ে কথা বলতে আসি, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কালার। ধরেন আমি এখানে তো ব্ল্যাক এন্ড হোয়াইট, ধরেন আমি যদি একটা রং করি, রঙের ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রংটা অবশ্যই হতে হবে উজ্জ্বল। কালার সবসময় জ্যামিতিক ফর্মুলাগুলোতে যেগুলো ব্যবহার করা হয় বা এই বেসিক ডিজাইনগুলো, বেসিক ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বেসিক ডিজাইনে রং হবে সবসময় উজ্জ্বল। সেক্ষেত্রে আমরা যে কালারের রেঞ্জটা দেখছি, রেড, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, গ্রিন, পার্পল, এই কালারের যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমরা ব্যবহার করব। যাই হোক, এখন আমরা নতুন একটা জিনিস শিখি। আপু বলবো যে সাইজ নিয়ে কি মাপে হবে সেই জিনিসটাই এখন আসবে। দ্য সেন্ট্রাল প্রিন্সিপাল অফ ডিজাইন।
কয়েকটা জিনিস উল্লেখ করি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট। একটা হলো ইউনিটি, তারপর হচ্ছে কন্ট্রাস্ট এন্ড সিমিলারিটি। ঠিক আছে, জানি না করে এগুলো হচ্ছে একটা বেসিক ডিজাইনের প্রিন্সিপাল বা এই জিনিসগুলো থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখব ইউনিটি। আপু বললো যে ইউনিটি বা কি? ইউনিটি হলো ঐক্য, বাংলায় আমি লিখি ঐক্য। ঐক্যতা হচ্ছে এই যে ধরেন আমি একটা বেসিক ডিজাইন করছি বা একটা ডিজাইন করছি, ঐক্যটা হচ্ছে ধরেন আমার যে এই যে লাইনটা দিছি বা এইখানে যে আমি শেপটা দিছি, ধরেন এখানে আমি পয়েন্ট করে দিই বা এখানে যে কোনো একটা জায়গায় আমি পয়েন্ট করে দিই, এই জায়গাটা এইটার সাথে যে এইটা শেপের একটা তফাৎ আছে, এটা একটা জ্যামিতিক ফর্ম আছে। ধরেন তারপরে যদি কাটা কম্পাস যদি আমার হাতে থাকতো আমি ভালো করে দেখাইতাম। এটা আপনি যখন খাতা কলম দেখাইছি আপনাকে, আমি পার্সোনালি দেখাচ্ছি। কিন্তু এখানে যদি বলতে গেলে আমি এরকম ধরেন আমি এই যে শেপটা দিছি, এইটার একটা মাপ আছে। ধরেন এইটার আমি মাপ যদি যে প্রত্যেকটা সাইড যদি ধরেন 6 সেন্টিমিটার করে হয় প্রত্যেকটা সাইড, এটা যদি 6 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, প্রত্যেকটা সাইড যদি 6 সেন্টিমিটার করে হয়, মানে সমবাহু যদি হয়, তাহলে তার ভিতরে যে সার্কেলটা হবে, সার্কেলটা সাইজ ওইটার 3/4, 4/3 অংশ, এই অংশটুকু জুড়ে এই আকারটা থাকে। এই ওভালের সাইজ, মানে আমি আপনাকে দেখাচ্ছি মিডিয়াতে পেন্সিলে আসলে আমি জাস্ট বোঝার জন্য। ঐক্যটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে ওভালের সাথে এই যে ত্রিভুজটা, এইটার যে ঐক্যতা আছে, আবার তার পাশে যে আমি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার পরিমাণ এবং মান একই হবে। এর ভিতরে যে ওভারটা আছে, এইটার যে সাইজ এবং এইটার যে সাইজ, এই দুইটার মান একই হবে। প্রত্যেকটা ডিজাইন, বেসিক ডিজাইনের মেইন যে ইউনিটিটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা পারস্পরিকভাবে সম্পূর্ণভাবে একত্রিত থাকবে। মানে আমি বলতে চাচ্ছি, ধরেন আমি একটা চতুর্ভুজ আঁক করলাম, চতুর্ভুজের ভিতরে আমি যদি কোনো একটা ত্রিভুজ আঁক করি বা আমি একটা যদি ওভাল আঁক করি, আমাকে এইটার যে মানটা হবে, এটার যে মানে কি বলবো, এটার যে ধরেন যে আমি একটা ত্রিভুজের যদি মানে এই যে পুরো প্রত্যেকটা পরিসীমাটা আমি যদি বের করি, এর পরিসীমার যে মানটা এর যে পরিসীমার মানটা এটার একজন একটার উপর পরিপূরক হবে। মানে এইটা যদি বড় হয়, তাহলে আমার চতুর্ভুজটা যদি বড় হয়, তাহলে ভিতরে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের সাইজটা আরো বড় হবে। ঠিক আছে, এটা যদি আস্তে আস্তে আরো ছোট হয়ে যায়, আমার ত্রিভুজের মান আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে ঐক্যতা থাকে, ইউনিটি থাকে। এবারে হলো কন্ট্রাস্ট এন্ড সিমিলারিটি। কন্ট্রাস্ট বলতে বোঝাচ্ছে বিপরীত বা সিমিলারিটি মানে মিল। হ্যাঁ, অবশ্যই বিপরীত এবং মিল। বিপরীত এবং মিলের ক্ষেত্রে কন্ট্রাস্ট প্রত্যেক কয়েকটা জিনিস থাকবে, আমি লিখে দিই।
টেক্সচার, সাইজ, তো এই জিনিসটা হচ্ছে ধরেন আমি এই যে ডিজাইনটা দিয়ে গেছি আমার যে সাইজ নিয়ে আমি একটা কথা বললাম আমার যে শেপের কন্ট্রাস্ট হচ্ছে ধরেন এইখানে যে শেপটা আমি দিছি একটা ত্রিভুজ এটার সাথে সিমিলারিটি কার সাথে আছে তার পাশেরটার সাথে আছে তার পাশেরটার সাথে এই যে প্রত্যেকটা শেপের সাথে প্রত্যেকটা সিমিলারিটি আছে আবার এইটার সাথে ভিতরে যে ত্রিভুজটা আমি অ্যাড করছি তার সাথে তফাৎ আছে সাইজের বিপরীত থাকে মানে এইখানে এই যে পাশাপাশি থাকতেছে হচ্ছে সিমিলারিটি তার পিছনে বা সামনে চলে গেলে চলে আসবে হচ্ছে বিপরীত অংশ কন্ট্রাস্ট চলে যাবে প্রত্যেকটা জিনিসের সাথে ধরেন আমার ভিতরে যে ত্রিভুজের সাইজটা আছে এই যে এখানে ত্রিভুজের সাইজটা এইটার সাথে আমার বাইরের ত্রিভুজের সাইজের হবে প্রায় ধরেন পুরোটা অংশ কয়টা অংশের উপরে গেছে একটা দুইটা তিনটা প্রায় ভিতরেরটা প্রায় 20% বড় এই উপরেরটা হবে এই ইয়াটা উপরের যে ত্রিভুজটা তাহলে এই যে বিপরীত অংশ আবার আরেকটু ভালো করে দেখতে গেলে দেখেন যে এই পাশে দেখা আছে ত্রিভুজের মাথাটা এই মাথাটা উপরের দিকে আবার নিচে যখন আসছে ঠিক এই মাথাটা চলে আসছে নিচের দিকে এটাও একটা বিপরীত অংশ ঠিক আছে এটাই হলো কন্ট্রাস্ট একটা ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট থাকবে সিমিলারিটি থাকবে এবার ব্যালেন্স ভারসাম্য আমি ভারসাম্য বুঝাতে এখানে আবার যদি আসি ধরেন আমি আরেকটা জিনিস দেখাই এইটাই দেখেন ভারসাম্য বুঝাতে এই যে ভিতরে যে ত্রিভুজটা ধরেন এর যে সাইজ বা এই যে তার উপরে যে বড় সাইজটা আছে ভারসাম্য তখন বোঝা যায় আমি যদি ভিতরের অংশটাকে যদি বড় করে দিই ধরেন আমি এখানে আরেকটা ডিজাইন ডিজাইন এই যে আমি ধরেন একটা ত্রিভুজ দিছি চারপাশ দিয়ে এখন এইটার যে সাইজ এই ত্রিভুজের যে সাইজ এখানে যদি আমি একটা ত্রিভুজ বড় করে অ্যাড করি আমার যখন এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজকে আমি যদি কম্পেয়ার করব এর যে ভারসাম্যটা সেই ভারসাম্যটা যাচ্ছে না যদি আমি এর পাশে আরো একটু বড় করি ভালো একটু বড় করি এবার খেয়াল করবেন এই যে ত্রিভুজটার ভিতরে যখন যে বড় ত্রিভুজটা দিচ্ছি এই যে ভারসাম্যটা এই ভারসাম্যগুলো আমি মেইনটেইন করতেছি কিন্তু আমি এই ক্ষেত্রে একটা দুইটা লেভেল কমাই দিচ্ছি জাস্ট শুধু একটা আর দেখতে কিন্তু একটু হলো অবাক লাগবে যে আমি যদি ত্রিভুজের সাইজটা একটু কমাই দিই দেখবেন এটা ফুটে উঠবে এই হলো হচ্ছে ভারসাম্য আমাকে বুঝতে হবে যে আমার কোন জিনিসটা কোন জায়গাটা করলে যে মানে ধরেন ভিতরে জিনিসটা একটু ছোট হবে তার উপরের অংশটা একটু বড় হবে ঠিক আছে আমি যদি ভিতরে বড় দিই আমি তার নিচে যদি আমি ছোট ছোট দিই আমি কিন্তু দিতে হবে জাস্ট এখানে তো বুঝা যাচ্ছে কারণ খাতা কাগজে আপনারা যখন পেন্সিলে খাতা কলম করবেন তখন কিন্তু বুঝা যাবে এজন্য ব্যালেন্সের দিকে খেয়াল রাখবেন ব্যালেন্সে হাইরার্কি এন্ড এমফাসিস হাইরার্কি এবং এমফাসিসের জিনিসটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস থাকবে একটা হলো সাইজ লিখে দিই প্রত্যেকটা জিনিসের মাপ আছে প্রত্যেকটা জিনিসের বেসিক শেপ আছে ঠিক আছে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি এখানে লিখে দেব
এই সাইজ, কালার, টেক্সচার, কন্ট্রাস্ট, হোয়াইট স্পেস, প্রক্সিমিটি, অ্যালাইনমেন্ট, রিপিটেশন। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সারিবদ্ধভাবে কোনটা কোন জায়গাটা থাকবে। রিপিটেশন মানে একটা ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস বারবার ড্রয়িং করতে হবে। এই যে আপনি একটা দিলেন ত্রিভুজ, আপনি যদি পুরো মানে অংশটাতে যদি পুরো ত্রিভুজ না দেন, এটা যে মানে সৌন্দর্য সেটা কখনো ফুটে উঠবে না। ধরেন আপনি অনেক বড় একটা ডিজাইন করছেন, কিন্তু এই ডিজাইনের ক্ষেত্রে ধরেন যে কোনো একটা জায়গায় আপনার ত্রিভুজ আছে, অনেক বড় একটা ডিজাইন, অনেক কিছু আছে। ত্রিভুজটা কি দেখা যাচ্ছে? ত্রিভুজটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু সেই জিনিসটা যদি আমি এখানে আরো একটা ত্রিভুজ দেই সেম জিনিসের, তখন ত্রিভুজটা আস্তে আস্তে ফুটে ওঠা শুরু করবে। কারণ এখানে আমি চতুর্ভুজ দিছি, ত্রিভুজ দিছি, ঠিক আছে, এইখানে আমি কিছু ত্রিভুজ দিই, গোল না দিয়ে, তখন আস্তে আস্তে যে ভিতরে যে ত্রিভুজটা সেই জিনিসটা দেখা যাবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রিপিটিশন হবে, একটা ডিজাইনের ভিতরে বারবার রিপিটিশন হবে। প্রক্সিমিটি ওটা যে সাইজ, সেই সাইজটার সাথে মিল থাকবে, এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা হোয়াইট স্পেস থাকতে হবে। মানে এখানে আমি যদি হলুদ রং দেই, পাশের যে এটা সাদা একটু অংশ ফাঁকা রাখতে হবে। তারপর এই সাদা অংশ যদি এখানে না দিই, ধরেন হলুদ সবুজ এমনি দিয়ে যাচ্ছি, তাহলে একটা অংশের মধ্যে সাদা অংশ ফাঁকা রাখতে হবে, ধরেন হোয়াইট কালারটাকে রাখতে হবে। যাই হোক, আমরা যখন পেন্সিলে চলে আসবো তখনই আমি দেখাবো। মোটামুটি আমাদের থিওরিটিক্যাল বেসিক ডিজাইনের যে জিনিসগুলো, এই জিনিসগুলো এইগুলোই। এখন আমি ডাইরেক্ট কাগজে কলমে চলে যাবো। একটু ব্রেক নেন, বাকির মধ্যে স্কেলটা নিয়ে আসি। আমি সাইজে যেটা ওখানে লিখে দিই, বাকি দেখে দিই। অবশ্যই 250 পিক্সেল হবে। ব্লক ইমেজের ক্ষেত্রে স্কয়ার লোগো, আপনার স্কেল কি মাপা আছে? সেন্টিমিটার না, বা ইঞ্চি? সেন্টিমিটার।
ব্লক ইউজ ক্ষেত্রে 31 সেন্টিমিটার গুণন 16 সেন্টিমিটার স্কয়ার ব্যবহার ক্ষেত্রে আড়াই সেন্টিমিটার ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো থাকে যে আপনি এই ধরনের একটা সাইজ হলে একটা ছবিতে ধরেন আমার একটা পেজ আপনার খাতার সাইজের সমান আপনার খাতাটা এই পেজের সমান তো আমি এটা মেপে নিই তাহলে আমার ডিজাইনটা আমি বুঝতে পারবো 2 সেন্টিমিটার হয় 30 34 সেন্টিমিটার আছে এদিকে 28 সেন্টিমিটার তাই আটা ক্ষেত্রে এটা ঠিক আছে এটা সাইজ দেওয়া আছে এদিকে 34 এদিকে 28 তাহলে আমার ডিজাইনটা এটার মধ্যে কতটুকুর মধ্যে আনতে হবে তাহলে আমার ডিজাইনটা ফুটে উঠবে তো আমাকে সবসময় মাথায় রাখতে হবে এটা যে পেপার সাইজ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি একটা পেপার যখন ঠিক করে নিই আমরা যখন দরখাস্ত লিখি পরীক্ষার খাতা এখন আপনাদের মেবি এরকম পেজ দেওয়ার কথা মেবি আমি অত ভালো জানি না মেবি এরকমই দেওয়ার কথা জি জি ওটার মধ্যে পেজ দেওয়া থাকছে ওটার মধ্যে পেজ দেওয়া এটা এরকম না এরকম পেজ দেওয়া আমি জানি না পরীক্ষা বোর্ড কে কোন দেয় আমি আগে কোন পরীক্ষা দেই না আটের জন্য মেবি এরকমই দেওয়ার কথা আমি জানি না জি জি আটের জন্য আমরা সাজাইছি ওই রকম পেজ দেয় না এদের এর আগে পরীক্ষা দাঁড়াচ্ছে ওদের কাছে যাবে অন্য কিছু তো দেওয়া থাকলে যে আপনি একটা মৌলিক ডিজাইন করবেন যদি প্রশ্নটা এমন আসে যে আপনাকে জ্যামিতিক ফর্ম ব্যবহার করে মৌলিক ডিজাইন একটা তৈরি করতে তাহলে আপনি মৌলিক ডিজাইন তৈরি করতে জ্যামিতিক ফর্ম আছে তিনটা মৌলিক ফর্ম দেখা দিলাম যে ট্রায়াঙ্গেল ওভাল এবং রেক্টেঙ্গল ঠিক আছে এই তিনটা ফর্ম আপনি ইউজ করতে হবে যদি আপনাকে বলে মৌলিক কোনটা আর আপনারা যদি ছেড়ে দেয় যে আপনি আপনার ডিজাইন যতটুকু ডিজাইন ততটুকু করেন আপনার মন মতো সেই ক্ষেত্রে আপনি আপনার মন মতো করবেন রঙের ক্ষেত্রে আপনাকে রঙের ক্ষেত্রে বলে দিন যে আপনাকে মৌলিক রং দিয়ে করতে হবে মৌলিক রং দিয়ে আমি আপনাকে কি কি রং করতে হবে ওই জন্য লিখে দিচ্ছি রেড ইয়েলো ব্লু গ্রিন অরেঞ্জ পার্পল এই যে এর ব্যতীত আপনি করতে পারবেন না অন্য রং যদি বলে দেয় প্রশ্নের মধ্যে যদি বলে না দেয় সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন রং হবে তবে মেইনটেইন করতে বেসিক ডিজাইনের ক্ষেত্রে এই রংগুলো এই যে আপনি আমাকে একটা যে ইয়া দেখেন সাদা কালো ওইটার প্রশ্নটা হবে এরকম যে ডিজাইনটা আপনার করছেন যে মৌলিক শেপকে ব্যবহার করে আপনি একটি মৌলিক ডিজাইন তৈরি করেন আপনার যে ইয়াটা আছে আপনার এই যে আপনাকে এটা পুরোটা আছে মৌলিক ডিজাইন তাহলে আপনাকে ডিজাইন করে নিতে হবে প্রথমে পেজ সেটআপ করে নিতে হবে আপনাকে মাথায় রাখতে হবে নিচের অংশ থেকে মিনিমাম 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আপনি বাদ দেবেন ধরেন 1.5 ইঞ্চি বাদ দেবেন নিচের অংশ থেকে 1.5 ইঞ্চি দিলে এইখান থেকে 1.5 ইঞ্চি এবং এই পাশ থেকেও চারপাশে 1.5 ইঞ্চি করে দিতে না চারপাশে না এই পাশে হচ্ছে আপনি যখন এই পাশে 1.5 ইঞ্চি দিবেন এইখানেও দিবেন আপনি 1.5 ইঞ্চি কিন্তু উপরের সাইজ থেকে উপর থেকে যখন দেখবেন উপরের সাইজ থেকে একটু বেশি নেবেন উপরের সাইজ থেকে দিবেন আপনি যেহেতু 1.5 ইঞ্চি করেছেন উপর থেকে নেবেন আপনি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি
এটাকে আমি নিচেই রাখি তাহলে ভালো হয় না ভিডিও হ্যাঁ, তো নিচে রাখি। আপনারা একটু উঠে আসেন তাহলে কত হলে স্কয়ার হচ্ছে আপনার এইভাবে রাখুন। স্কয়ার করবেন যদি মাপ না দেয় স্কয়ার তৈরি করে করবেন এই পাশ থেকে সাইডে নেবেন এই পাশ থেকে সাইডে দেবেন চেষ্টা করবেন উপর থেকে বেশি ছাড়ার এগুলা সব 1.5 ইঞ্চি এটা 3 ইঞ্চি তাই না? কোনটা না মাপ হয় এই চতুর্ভুজ টাইপের হয় যেহেতু এটা চতুর্ভুজ এটা প্রশ্নটা একই আর এটা আলাদা হচ্ছে না। এখানে ত্রিভুজ আছে এই মিডিলে ভিতরে চতুর্ভুজ এবার পাশে হচ্ছে গোল চারপাশ দিয়ে চতুর্ভুজ তাহলে প্রথমে চতুর্ভুজগুলো ড্রয়িং করে নেবেন চতুর্ভুজগুলো সাইজ আপনাকে হিসাব করে নিতে হবে এটা সাইজ কত আছে এখন ইঞ্চিতে আপনি যদি দেখেন 8 এর একটু বেশি আছে তাহলে আপনাকে মিডিলে চতুর্ভুজের যে সাইজটা আপনি যদি দেখেন এখানে দেখেন মাপে দেখাই সেন্টিমিটার 6 ইঞ্চি ঠিক আছে 6 ইঞ্চি যদি থাকে এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কত 6 সেন্টিমিটার যদি থাকে দেন 1.5 সেন্টিমিটার এদিকে 1.5 সেন্টিমিটার আর এখানে হচ্ছে কত এখানে 3 সেন্টিমিটার হচ্ছে। পরীক্ষা এটা আসলে এটাই দিবেন মেন্টালি আপনি এটা কিন্তু প্রিপেয়ার কিন্তু আপনি এটা যখন পরীক্ষা করতে যাবেন না এটা পারবেন না কারণ এটা পুরোটা কালার করা এটা আপনি ডার্ক করতে আপনি মেন্টালি প্রিপেয়ার যে আপনি পরীক্ষা আসলে এটাই দিবেন আপনি পরীক্ষা কি করে শিওর হচ্ছেন যে আপনাকে এটাই দিবে শিওর হচ্ছেন কি করে একটা শিখি যে আপনি আমাদের বেসিক টুকু শিখেন বাকিগুলো না এমনি পারবেন এটা পরিস্থিতি খুব খারাপ অবস্থা এই যে কাটা কমতেছে হয়ে গেল আর কি পুলিশ হয়ে গেল এরপরে করছে কি এরাও তো সেম করছে এদিকে কাটছে এদিক কাটছে তারপর এদিক দিয়ে কাটছে এদিক দিয়ে কাটছে এইভাবে কাটছে তারপরে এতটুকু অংশ কালো কালো করে দিচ্ছে এতটুকু অংশ বৃত্তগুলো কালো করছে আর এগুলো শুকিয়ে গেছে। কালো করছে এত খুব ছোট ড্রয়িং এই যে এখানে আপনার ওভারল্যাপ করছে ওইখানে যে মনে করি যে প্রশ্নটা থাকলো যে সাদা কালো করো হ্যাঁ তো সাদা কালো হয়ে গেছে। সাদা কালো হয়ে গেল এই আপনি এটা ডাক করে দিলেন এই অংশটা ডাক করে দিলেন মানে কোনো রং পেন্সিল কিছু লাগলো না সাদা কালো তাহলে আমি এরকম করে কালো আর একটা সাদা ইয়ে করে রাখলাম দেখতে পারেন আপনার কাছে প্রশ্নে কি চাচ্ছে সেটার উপর নির্ভর করতেছে হয়ে গেল আপনার আপনি ডাক বেশি করে করবেন আস্তে আস্তে প্রত্যেকটা কালা পড়ে আচ্ছা আমাদের যে রং করতে না চাইলো বললো যে সাদা কালো করো তাহলে একটা কালো করলাম একটা সাদা ওইভাবে রাখি দিলাম আপনাকে বলবে না সাদা করো কালো করো বেগুনি করো না, নীল ওই করো যে প্রশ্নে আছে দেখি একটা দেখেন প্রশ্ন দেখেন তাহলে এখানে মাছ যদি থাকলে তাহলে এদিকেও মাছ আছে এখানে একটা মাছ আছে তাহলে পাখি যে বলছে ওটা কোথায় করে ফুল টেস্টে ফুল লতা ফুলটা পাখি দিলেন ফুল তো পাখি যদি মনে হয় যে আপনার পাখি দিবেন পাখি মাছ কেটে দিলেন পাখি মাছ কেটে দিলেন ঠিক আছে ফুল দিতে বলছে এর পাখির মাঝখানে দিতে হবে এটাকে তারপরে ওভাল দিলেন এবার ফুল করে দিলেন এটাকে মাছ চারদিকে আছে চারটা ফুল আছে পাখি আছে
বলে এখন লতা পাতা তারপর দিয়ে এটা পাশ দিয়ে মাঝখান দিয়ে পাতা করে দিলেন। দাগের বাইরে গেল এটা আমি দেখাচ্ছি মেন জিনিসটুকু বুঝেন আপনারা আউট অফ সিলেবাস চাই না। আপনি এটা দেখাচ্ছেন এই যে আপনি ফুল থাকলো পাখি থাকলো এরপর আপনি সাদা কালো রং করতে বলছেন, কারণ এই যে মাছ দিলেন মাছের 4-5 আপনি কালো করে দিলেন। বা পাতা পর্যন্ত আপনি রং করে দিলেন। এটা হচ্ছে আপনি কিভাবে দেখতেছেন কিভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা আপনার ব্যাপার। এই জিনিসটা তো আপনাকে আমি কিভাবে শিখাবো যে আমি আপনাকে মাথায় ঢুকাই দেবো যে এইটার ডিজাইন করবেন, এটা পরীক্ষার বিষয় না। তার মানে আপনার ডিজাইন মাথা ডিজাইন নিয়ে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আপনি ক্রিয়েটিভিটি কিভাবে দেখাচ্ছেন সেটার উপরে আপনাকে ফুল লতা পাতা দিতে পারে, আপনাকে যে কোনো মৌলিক ডিজাইন দিতে পারে। আপনাকে বেসিকটুকু শিখেন। বেসিকটুকু হচ্ছে আমাকে 3টা শেপ আছে আমার, যে একটা রেক্টেঙ্গুলার, একটা ওভাল, একটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই জিনিসগুলো ব্যবহার করে আমাকে ড্রয়িং করতে বলতে পারে এবং এই জিনিসগুলো ড্রয়িং করার সময় আমি যে কোনো ভাবে যে কোনো জায়গায় শেপ বসায় করতে পারি এবং আমাকে মেনটেন করতে হবে যে জিনিসটুকু যে আমি যখন উপরে যেই মাপে নিছি আমার নিচের মাপটাকে ঠিক তেমন ভাবে আমি দেব। আমি এইখানে যে মাপটা দিছি আমি ঠিক এইখানে ঠিক তেমন মাপটা দেব এবং আমি যে মাছগুলো নিচ্ছি আমার এই মাছটা যে সাইজ হবে যদি হয় আমার এইখানে যে মাছটা আমি ড্রয়িং করবো সেই মাছটা সেম সাইজ হবে। আমার যদি এখানে যে মাঝখানে যদি পাখিটা থাকে বা এই সাইডে যদি একটা পাখি থাকে, পাখি যদি আমি পরবর্তীতে আরেকটা পাখি করতে চাই এই কোণায় বা ওই কোণায় বা এর পাশাপাশি পাখি করে করে বা হাতি করে করে অনেক কিছু আপনি ড্রয়িং করতে পারেন। আপনি এই পাখি যদি এখানে আরেকটা ড্রয়িং করতে চান এই পাখি যে সাইজ হবে এই পাখি সেই সাইজ হবে। এটা হলো বেসিক ডিজাইনের মেইন বিষয়। এরপরে ক্রিয়েটিভিটি, আপনি কি ক্রিয়েটিভিটি ব্যবহার করবেন সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার। ওই জিনিসটা আমি আপনার পাতা ঢুকে দিতে পারি না। আর আপনি যেটা করতেছেন যে আমি এটা দেখে আসছি, আপনি এখানে পাতা দিচ্ছেন, পাতা পুরোটাই পাতা দিতে পারেন, মাঝখানে এক জায়গায় ফুল দিয়ে দিলেন, শেষ, আপনার ফুল ইয়াটা হয়ে গেল। এটা কয়েক প্রকারের প্রশ্নে আসতে পারে, জ্যামিতিক আকারে বা আরেকটা লতা পাতা ফুল। এবার আমি আস্তে আস্তে বার করতেছি। এখানে যে বলছে এটা কলম, কলমও কিন্তু এরকম করতে পারতো, কলম পেন্সিল। হ্যাঁ, মাধ্যম ওই যে এরকম বলে দিছে কলম, তার মানে এই যে আপনি এই যে রং করছেন না, এটাতে আপনি কলম অথবা পেন্সিল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। মাধ্যম হচ্ছে আপনি কি কি মাধ্যমে আপনি ড্রয়িংটা করতেছেন। আপনাকে মাধ্যম দেওয়া থাকতে পারে যে চারকোল, আপনাকে ড্রয়িং করতে হবে চারকোল দিয়ে। আপনাকে দেওয়া থাকতে পারে ওয়াটার কালার, আপনার কোন ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করতে হবে। কলমটা কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি? কলমটা ওই কলম দেখে কলমটা ব্যবহার করবেন হচ্ছে কলমে হচ্ছে ডার্ক কলম, কলম হচ্ছে কালো জিনিস ভালো হয়। তার মানে হচ্ছে আপনার কালো হলে ধরেন আপনি এটা যদি ফুল হয় এগুলো একটু ডার্ক করে দেওয়া লাগবে। এটা যদি আপনার ফুল হয় আগে পেন্সিল দিয়ে নিয়ে পরে কলম দিয়ে ইয়ে না না না, কলম দিয়ে মাধ্যম কলম বলছে মানে যে আপনাকে প্রত্যেকটা জিনিস কলম দিয়ে তৈরি করতে হবে সেটা না। আপনি এটা ফুল ফুল আছে, ঠিক আছে, এখানে একটা ফুল আছে, ফুল দেওয়ার পরে আপনি ফুলের ধরেন যে ডার্ক অংশটুকু বার করবেন, ওই অংশটুকু আপনি কালো করে দেবেন, এই অংশটুকু বার করবেন। একটা কালার ওই কালো একটা বের হয়ে যায় সানপিনের মতো। না, যদি কলম মাধ্যম আপনাকে কলম বলে তাহলে আপনি কলম ব্যবহার করবেন, সাইন পেন টাইম ব্যবহার করার দরকার নেই। এই সাধারণ কলম এগুলো হ্যাঁ, সাধারণ কলম ব্যবহার করবেন। এখানে যে উল্লেখ করছে কলম পেন্সিল দুইটাই, আমি যদি পেন্সিলে আপনি যে কোনো পেন্সিল যে কোনো মাধ্যম আপনাকে বলে দিছে এই দুইটা ব্যবহার করতে পারবেন, আপনি যে কোনো দুইটা একটা ব্যবহার করতে পারবেন। এই বা যে দুইটা, এই দুইটা ব্যতীত আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। আপনি এখানে জল ব্যবহার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অন্য কিছু ব্যবহার করতে পারবেন, আপনি এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন।
বা দুইটাই ব্যবহার করতে পারেন। আপনি এই পাশে পেন্সিলে ইয়া দিচ্ছেন, পেন্সিল দিয়ে ড্রয়িং করছেন, এই পাশে আপনি কলম দিয়ে করতে পারেন। এই কলমটা গেলে ব্যবহার করে কখন জানেন, এই যে ডার্ক কালার বার করতেছি না, আর যদি কোনোটা উল্লেখ না করে তাহলে পেন্সিল। হ্যাঁ স্যার, কোনো কিছু উল্লেখ না করে পেন্সিল দিয়ে করাই ভালো। অবশ্যই কালারফুল করলে আরো বেশি ভালো। পরীক্ষা হল তো, আপনি যদি কালারফুল করে বেশি সুন্দর দেখাইতে পারেন বেশি ভালো। তাহলে কলম দিয়ে করবো, কালারফুল দিয়ে। না না, আপনাকে যদি কোনো মাধ্যম না লেখা না, আর প্রশ্নটা কই, প্রশ্ন বার করা। যেমন 1 নম্বরটা কোনো ইয়ে দেয় না। কোনো সাইজ ছিল, এটা বেশি কলম দিচ্ছি। এই যে এটা আপনি করলেন, এই যে আমি ডার্ক যে অংশগুলো করে দিচ্ছি, আপনি অনেক ডার্ক করলে পুরোটা ডার্ক হয়ে গেল। আমার সাদা অংশটা অটোমেটিক ফুটে উঠবে, ঠিক আছে? এই যে আপনাকে বলছে যে এখানে মাধ্যম দেওয়া আছে, দেখেন এই যে নিচ। এখানে জিনিসটা দেখেন, এখানে বলছে, আচ্ছা এটাতে নেই, প্রথমটাতে আছে। প্রথমটাতে দেওয়া আছে মাধ্যম, কলম, পেন্সিল। কলমও থাকবে, পেন্সিলও থাকবে। পরিমাপ থাকবে 6 ইঞ্চি 6 ইঞ্চি। তো যদি 6 ইঞ্চি নেন, এটা মিডিল পয়েন্ট। ড্রয়িং হবে একটু করে শুনুন। আপনার দৈর্ঘ্য 6 ইঞ্চি, দৈর্ঘ্য 6 ইঞ্চি, প্রস্থ 6 ইঞ্চি। এইটুকু যতটুকু হবে এইটুকু ততটুকু হবে, ঠিক আছে? 6 ইঞ্চি 6 ইঞ্চি বলতে আপনার দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু। আপনাকে বলতে পারে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি যদি বলে, পিছনে যেটা থাকবে, পিছনে যে লেখাটা থাকবে সেটা হলো প্রস্থের মাপ, যেটা উপরে থাকবে, তার মানে এদিকে 8 ইঞ্চি নিতে বলছে, 8 ইঞ্চি নেন। এই স্কেলে দুইটা মাপ আছে, এদিকে একটা হচ্ছে ইঞ্চি, এদিকে হচ্ছে সেন্টিমিটার। নেবেন হচ্ছে ইঞ্চির দিক থেকে, এই যে নিলেন 8 ইঞ্চি। দেখা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? আপনার এই জায়গাটা কম হয়ে গেল 8 ইঞ্চি। প্রস্থ 8 ইঞ্চি। তখন এটা এই যে জিনিসটা আসলে অবশ্যই মেনটেন করবেন কি, আমি কিন্তু এখানে মাপ দেইনি, কিন্তু আপনারা দেখেন এই যে আমার এইখান থেকে যতটুকু আসছে ঠিক এখান থেকে ততটুকুই আসছে। এটা বুঝলাম না, 8 ইঞ্চি। 8 ইঞ্চি বুঝেননি? তাহলে যখন বেশি যাবে তখন ওটাকে প্রশ্ন আমি দিয়ে বলি। দিতে হবে। আপনি যখন নিচ্ছেন, আমার প্রসেসে আমরা যখন আমি একটা ড্রয়িং করব, উপরের অংশ আমি একটু উপরে ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পর নিচের অংশ থেকে একটু কাছাকাছি থেকে, মানে নিচের অংশটা, মানে উপরের অংশ আমি যতটুকু রাখতেছি, নিচের অংশ তার চেয়ে আমি কম রাখবো, ঠিক আছে? এই পাশে আমি যতটুকু অংশ রাখবো, মানে এটাকে যদি বাম দিক বলি, তাহলে বাম দিকে আমি যতটুকু অংশ রাখবো, আমি ডান দিকে ততটুকু অংশ রাখবো। তাহলে আমার জিনিসটা ঠিক মিডিল বরাবর হবে। আমি চেষ্টা করবো আমার কাগজের ঠিক মিডিল বরাবর আমার কাজটা থাকবে। এটা হলো আমার মেইন দায়িত্ব। এলে আমার জিনিসটা যখন আমি ড্রয়িং করবো তখন সুন্দর হবে। এখন আমার কথা হচ্ছে আমার জিনিসটা আছে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি। তো আমি প্রথমেই মাপ নিয়ে নিব আনুমানিক। আপনি পেন্সিল দিয়ে মাপতে পারেন, হাত দিয়ে মাপে নিতে পারেন। এটা যতটুকু আছে এটা ততটুকু রাখে, ঠিক মিডিল বরাবর, যেহেতু 6 ইঞ্চি 6 ইঞ্চি আছে, এদিকে রাখাবো। নিচে একটা মাপটার উপরে একটু বেশি দিয়ে মাঝখান বরাবর আমি একটা 6 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখলাম, ঠিক আছে? এখন বলা হলো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি প্রথমে যদি আমি তৈরি করে নিই, তাহলে প্রথমে হচ্ছে এটা দেখেন, এটা কত 11 ইঞ্চি আছে। 11 মানে হচ্ছে আমার কত 5, 5.5 মানে হচ্ছে 11 না, 5.5 তো 11। তাহলে ঠিক মিডিল পয়েন্ট হচ্ছে আমার এটা। তাহলে মিডিল পয়েন্ট যদি আমার এটা হয়, তাহলে আর এই দিকে মাত্র এই দিকে নাম্বার লাগবে। আরে ইঞ্চিটার বড় ওটা হচ্ছে সেন্টিমিটার। আপনাকে কিসে আপনাকে প্রশ্নটা দেখেন, আপনি বারবার প্রশ্ন করবেন।
এটা আমি দাগ দিয়ে রাখছি, আপনার পরীক্ষা হলে আবার দাগ দেবেন না, এটা জাস্ট আপনি মিডিল অংশটা বার করে নেবেন। এটা আমার মিডিল অংশ, মিডিল অংশ থেকে আমি বলছি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তাহলে এই মিডিল থেকে এদিকে 4, এদিকে 4, এই যে 4 বাই 8 বাই 4 হয়ে গেল। ঠিক জিনিসটা হবে এই বরাবর, এইখান থেকে এই যে এই ঠিক এই যে আমার এইখানে যতটুকু অংশ ফাঁকা থাকলো এখানে যতটুকু অংশ ফাঁকা থাকলো, মানে আমার মেইন জিনিসটুকু বুঝলেন। আপনার মেইন কাজ হলো আমার এত আজগুবি জিনিস বোঝার দরকার নেই, এত আজগুবি জিনিস আমার মাথায় নেওয়ার দরকার নেই। আমার কাজ হচ্ছে ড্রয়িং যখন আমি করবো, আমার যখন পরীক্ষা হলেতে করবো, ড্রয়িংটা ঠিক মিডিলে হবে। এবারে আমার ব্যাপার হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বলে আমি এদিকে 6 নিব, এদিকে 6 নিব, যেখানে আমার মিডিলে থাকবে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি থাকবে। এখন যদি বলে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তাহলে এই দিক দিয়ে উপরটা হবে 8 ইঞ্চি, নিচেরটা হবে 6 ইঞ্চি, ঠিক আছে। এখন যদি বলে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তাহলে উপরটা হবে 6 ইঞ্চি, নিচেরটা হবে 8 ইঞ্চি। আমাকে বলে দিবে, ঠিক আছে, যে আমার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু। দৈর্ঘ্য প্রস্থ সব কথা আমরা লিখে দেবে, প্রশ্নের মধ্যে কি চাচ্ছে সেটা লিখে দেবে। এখন বলা হলো যে দৈর্ঘ্য 4.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, তাহলে আপনাকে এইভাবে মেপে নিয়ে করতে হবে যে 4.5 ইঞ্চি, এই যে এখানে 4.5 ইঞ্চি এখানে, আর 5 ইঞ্চি এদিক দিয়ে 5 ইঞ্চি মাপে নিয়ে আপনি করবেন। ঠিক মিডিল পর্যায়ে আপনাকে মিডিলটা ভাগ করে নিয়ে যাবে, আপনার পেজে ভাগ করে নিয়ে যদি 4.5 হয়, তাহলে 4.5 হচ্ছে ওইদিকে কত 2 আড়াই এর 2.25 পয়েন্ট সামথিং, মানে 2.25 বলতে ঠিক এরকম আসতে এই বরাবর, এইখানে একটা আসবে, ঠিক এখানে বরাবর, আবার এখানে আসবে, এই বরাবর আসবে, তখন আপনার 4.5 হবে এই জায়গাটা, 4.5। বুঝতে পারছেন? এইভাবে ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পর এখন আপনি ডায়াগ্রামটা তৈরি করলেন। এখন এর মাঝখানে আপনাকে বেসিক ডিজাইন তৈরি করতে হবে। 4.5 বাই 5 হলে কি হবে? এদিকে 4.5 বাই 5 হলে ধরেন এই আপনাকে, মানে আমার কথা হচ্ছে প্রথমে যেটা বলতে, সেটা হলো আপনার দৈর্ঘ্য সাইজ, দৈর্ঘ্য হলো এই যে লম্বালম্বি যেটা, ঠিক আছে। তারপর হলো প্রস্থের সাইজ, তাই প্রস্থ সাইজ হলো নিচের দিকে, তো প্রস্থ সাইজটা নিচের দিকে দিলেন। বুঝতে পারছেন? বা আপনি এটা হিসাব করে নেবেন যে আপনার ইয়াটা ডিজাইনটা করতে গেলে আপনার কোন দিক থেকে দেখতে সুন্দর হচ্ছে, কি চাচ্ছে সেই জিনিসটা বুঝে নেবেন। এখন করে নেওয়ার পরে আপনার কাজ হলো আপনি ডিজাইনটা যখন প্রথমে আপনি ডায়াগ্রামটা তৈরি করে নেবেন, যে আপনার এই ডায়াগ্রামের ভিতরে আপনাকে বলতে পারে যে জল রঙে একটা ছবি আঁক করো, একটা প্রাকৃতিক ছবি। বলতে পারে তেল রঙে একটা মানুষের ছবি ড্রয়িং করো, আপনি তেল রং দিয়ে করতে হবে। জল রং দিয়ে বললে জল রং দিয়ে করতে হবে। যদি বলে মাধ্যম খালি পেন্সিল ব্যবহার করে ড্রয়িংটা করতে হবে। যদি বলা হয় যে মাধ্যম পেন্সিল কলম, তারপরে পেন্সিলও ব্যবহার করতে হবে, কলমও ব্যবহার করতে হবে। যদি বলা হয় যে আমার পেন্সিল মাধ্যম শুধু কলম, আপনি পেন্সিল ইউজ করতে পারবেন না, কলম ব্যবহার করতে হবে। মাধ্যমটা আপনাকে লেখা থাকবে, যেই মাধ্যম বলা হবে সেই মাধ্যম। মাধ্যম হচ্ছে কি, আপনি ধরেন দুইটা মাধ্যম বলা থাকলে দুইটা ব্যবহার, হ্যাঁ দুইটা মাধ্যমে দুইটা ইউজ করবেন। আপনার 3টা লেখা থাকলে 3টা ইউজ করতে হবে। বিভিন্ন জায়গায় আপনি অল্প অল্প টাচ করে গেলেন। বেসিক হচ্ছে এই জিনিসগুলো। ধরেন আপনাকে বলা হলো এখন পেন্সিল দিয়ে একটা বেসিক ডিজাইন তৈরি করতে। বেসিক ডিজাইনের ক্ষেত্রে এখন বেসিক ডিজাইন করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে বেসিক ডিজাইনের ক্ষেত্রে আমাকে এই 3টা জিনিস থাকতে হবে। বেসিক ডিজাইনের ক্ষেত্রে বা 3টা জিনিস না থাকলেও এই 2টা জিনিস থাকতে হবে বা একটা জিনিস থাকতে হবে। বেসিক ডিজাইন কিন্তু এইগুলোর বাইরে আপনি করতে পারবেন না। আমরা অনেক সময় করি এরকম, তারপর ফর্ম করি এই যে এরকম, এদিক দিয়ে করি এই যে এরকম অনেক কিছু করি, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক ডিজাইনের মধ্যে পড়ে না। তো বেসিক ডিজাইনের এই 3টা জিনিস থাকতে হবে, শেপ 3টা শেপ থাকতে পারে, ঠিক আছে। এই 3টা শেপ দিয়ে আপনাকে বেসিক ডিজাইন করতে হবে। এখন বেসিক ডিজাইন কথা বলা নাই, আপনাকে বলা হচ্ছে যে কোনো একটা ডিজাইন করুন, যেখানে বলতে পারে যে ফুল লতা পাতা, একটা গাছ বাড়ি দিয়ে করতে পারে, একটা বাসা দিয়ে করতে পারে, যে বাসা দিয়ে বলেন, বা শুধু বলতে পারে যে পাতা দিয়ে একটা ডিজাইন তৈরি করবেন। আপনি কি করে করবেন? এখন আপনাকে নির্ণয় করতে হবে ঠিক মিডিল পয়েন্টটা প্রথমে নির্ণয় করতে হবে, যে আমার প্রত্যেকটা দিক থেকে ঠিক মিডিল পয়েন্ট কোন অংশ নেবো। ধরেন আমি সাপোজ ধরে নিলাম এই অংশগুলো, ঠিক আছে। মিডিল অংশ নির্ণয় করার পরে
আপনাকে ধরেন এখন বলা হলো ধরেন বলা হলো যে ফুল লতা পাতা পাখি দিয়ে মানে কি কি আছে ওখানে একটু দেখি। ফুল লতা পাতা পাখি দিয়ে তো হ্যাঁ ফুল লতা পাতা পাখি দিয়ে না ফুল লতা পাতা ও পাখির সমন্বয়। হ্যাঁ ফুল, তারপরে আপনার থাকবে কি একটা ফুল থাকবে, লতা পাতা লতা থাকবে, পাতা থাকবে এবং পাখি থাকবে। আপনার ডিজাইনে আপনি যা খুশি তাই করেন, যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে আপনি পেন্সিল চালান, কিন্তু আপনার এই তিনটা কনস্ট্যান্ট থাকতে হবে। হ্যাঁ তিনটা জিনিস আপনাকে আগে ঠিক করে নিতে হবে আপনি কোন জায়গাটা কি তৈরি করবেন। ধরেন আপনি মাঝখানে একটা ফুল ড্রয়িং করবেন, তো প্রথমে একটা ফুল ড্রয়িং করেন ঠিক মিডল পয়েন্টে। আপনি যেগুলো ফুল ড্রয়িং করতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এটা ফুল, আমি একটা ফুল ড্রয়িং করলাম। এখন বলছে পাতা থাকবে, দিলাম। এখন আমি চার পাঁচ দিয়ে একটা পাখি করে, চারদিকে চারটা পাখি করে দিলাম। ওই যে কারেন্টের কাছে আপনি খাতা ঘুরাই ঘুরে সুন্দরভাবে করবেন, ঠিক আছে? আমি জাস্ট দেখা দিচ্ছি।
নিচে সবসময় বড়টা দৈর্ঘ্যের দিকে থাকবে না, প্রস্থের দিকে ছোটটা দেবে, এটাই সমস্যা। এই যে দুটো পাখি চারপাশে পাখি ফুল লাগা দুটো পাখি আমি চারদিকে চারটা পাখি অ্যাড করলাম। এরপরে আমাদের বাকি অংশটুকু আছে, আমি আমার মধ্যে ডিজাইন করলাম। ঠিক আছে, এদিক থেকে আমি ডিজাইন করলাম। করার পরে আমার যে অংশটা ফাঁকা আছে এই অংশটাকে আমি আরেকটু ইয়ে করে নিলাম, এখানে ছোট ছোট ফুল বাট করলাম। আমার দেওয়ার পরে আমি এখানে আরো অনেক সেট করতে পারি, ধরেন ভিতরে পাতা, ভিতরে ইয়া, ঠিক আছে। আমার যে মেইন যে বিষয়টুকু সেটা আস্তে আস্তে করে আমি ডার্ক বরাবর করলাম। এর চারদিকে ফুল করলাম, পাখি করলাম। আমার এইটা যখন আমি জমা দেবো, আমার ফুল দিতে বাধ্য। আমার ফুল আছে, পাতা আছে, পাখি আছে, তিনটে জিনিস। এরপরে আপনি আরো অনেক কিছু করতে পারেন। এখানে গোল গোল দিতে পারেন, এইখানে পাখি গালাকে গোল করতে পারেন, পাখির চারপাশ দিয়ে গোল দিলেন। নকশাটা হচ্ছে কি আপনি কিভাবে নকশা করতেছেন, আপনার যে জিনিসগুলো আছে চাইছে সেই জিনিসগুলো আছে কিনা সেই জিনিসটুকু দিলেন, দেওয়ার পরে বাকিটা আপনি কিভাবে সাজায় নিচ্ছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। এইগুলো আসা এটা খুবই মানে সিম্পল জিনিস। এই জিনিসগুলো আপনারা যখন ড্রয়িং পারবেন তখন এমনি পারবেন। ড্রয়িং আপনাদের দুর্বল, এই জন্য আপনাদের ভয় হচ্ছে যে আমি এটা কি করবো। আপনি একটা আমাকে দেখাচ্ছেন যে আমাকে এইটা করে দেন, এটা করে দেওয়া কোনো বিষয় না, আপনি নিজে করতে পারবেন। এই যে আপনি যেটা আমাকে নিয়ে আসছিলেন এই ডার্ক করা, আপনি এদিকে ডার্ক করলেন, দেখাই দিন, এদিকে ডার্ক করলেন, গোলটাকে ডার্ক করলেন, এদিকে ডার্ক করলেন, এটাকে ভালো মতো আমার কালার চলে আসবে। এরপরে আপনি আস্তে ধীরে
যে জায়গাটা রাবারিং দরকার, যে জায়গাটা যেভাবে দরকার সেইভাবে বার করে নেবেন। তারপরে যে আপনাদের এই অংশটা দিয়ে বলছেন এই যে সামনের অংশ থেকে আমরা কি সবসময় এইটা এইখান থেকে শুরু করবো, যেমন 6 সাইড ওখান থেকে করতে পারেন। আপনি মাপ নেওয়ার সময় আপনি এইখান থেকে 6 নিচ্ছেন, ধরেন এইখান থেকে এটাকে আপনি 1 ধরছেন, ঠিক আছে, এই জায়গাটাকে এদিকে 1 ইঞ্চি বাদ দিয়ে আপনি ধরতেছেন এখানে, তাহলে এইখান থেকে যদি ধরেন এই জায়গা থেকে এই যে এখানে আসবে, সাথের এখানে আসবে, আপনি এই 2 ইঞ্চি বাদ দিয়ে ধরছেন, এই 8 এখানে আসবে 6 ইঞ্চি। এটা তো আপনি স্কেলে কিভাবে ধরতেছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো 6 ইঞ্চি হয়ে যাবে। তাহলে আমি 1 থেকে এখানে 6 দেব, ওটা বাদ 1 থেকে 6 1 থেকে 6 ইঞ্চি করতে 6 হয়ে গেল। 1 থেকে 6 হলে আপনার তো 5 ইঞ্চি হয়ে গেল। 1 ইঞ্চি, এই দেখেন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3, 4, 6। তো মোটামুটি আমার যা বলার ছিল বেসিক ডিজাইনের এই সব বিষয়গুলো দেখবেন। এবং মেইন যে বিষয়টা হচ্ছে আপনারা যখন ড্রয়িং করতে যাবেন বা একটা ডিজাইন করতে যাবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে শেপগুলো আছে শেপগুলো যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মাপের মানে অনুপাতি যেন ঠিকঠাক থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো মোটামুটি এই, আর এরপরে পরীক্ষার হলে আপনাদের যা চাবে সেই হিসেবে আপনারা কথা বলবেন, সেই হিসেবে ড্রয়িং করবেন।